অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক অন্বেষার মতোই বিজ্ঞানের খবর শুনব, বিজ্ঞান নিয়ে টুকরো টুকরো ভাবনাকে জোড়া লাগিয়ে বোঝার চেষ্টা করব কেমনভাবে এগোচ্ছে বিজ্ঞানের চর্চা, বিজ্ঞানের গবেষণা। আজকে অতিথি হিসাবে কে আছেন তার কথা জানাচ্ছি একটু পরে। প্রথমে বিজ্ঞানের খবর। পূর্বঘাট পর্বতমালায় এক নতুন প্রজাতির তক্ষকের সন্ধান মিলেছে। এটি আদতে স্লেন্ডার গেকো। অন্ধ্রপ্রদেশের শেষাচলম বায়োস্ফিয়ার রিজার্ভের তিরুমালা পর্বতশ্রেণীতে এর সন্ধান পাওয়া যায়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৮১ মিটার উঁচুতে অবস্থিত। এর জিন সজ্জা বিন্যাস ভারতে পাওয়া এদের নিকটতম দুটি প্রজাতির থেকে একদম স্বতন্ত্র। এদের বিজ্ঞানসম্মত নাম রাখা হয়েছে হেমিফিলো ড্যাকটাইলাস ভেঙ্কাটদ্রি। তিরুমালার ভেঙ্কাটদ্রি পাহাড়ের নামে এর নামকরণ হয়েছে। এটি হেমিফিলো ড্যাকটাইলাস বর্গের অন্তর্ভুক্ত। এই বিশেষ তক্ষক আবিষ্কারের কৃতিত্ব কলকাতার ZSI এর সরীসৃপ বিভাগ, ZSI এর হায়দ্রাবাদের ফ্রেশ ওয়াটার বায়োলজিক্যাল সেন্টার এবং ওড়িশার ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। এই সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে হেরপেটোজোয়া নামক আন্তর্জাতিক গবেষণাপত্রে। বিজ্ঞানের খবর শুনলেন। রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আজকে অন্বেষায় অতিথি হিসেবে রয়েছেন বসু বিজ্ঞান মন্দিরের প্রফেসর অফ ফিজিক্যাল সায়েন্সেস অধ্যাপক সৌমেন রায়, যিনি সেখানকার ডিন অফ আউটরিচ। আর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমরা এটুকু বুঝতে পারি যে আউটরিচ মানে বিজ্ঞানের যে গবেষণা হচ্ছে, মানুষকে সহজ কথায় তা বোঝানো। সমাজের যে অন্য একটা অংশ আছে যেখানে বিজ্ঞানীরা সরাসরি যুক্ত নন, সেই অংশটাকে বিজ্ঞানের কাজ সম্পর্কে অবহিত করা, এই হচ্ছে তাদের লক্ষ্য। তো আজকে তাকে আমরা যে কারণে আমন্ত্রণ করেছি এবং তিনি যে কারণে আসতে রাজি হয়েছেন, সেটা হচ্ছে, যদি হেডলাইন হিসাবে বলি তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এ নিয়ে তিনি আগেও বলেছেন, কিন্তু তার মধ্যে একটু ঢোকার চেষ্টা করব। আমরা একটু বোঝার চেষ্টা করব এই যে কিছুদিন আগে একটা নোবেল পুরস্কার দেয়া হলো, একটা কেন দুটো নোবেল পুরস্কার দেয়া হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে জড়িত বিজ্ঞানীদের। ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? তার মানে বিজ্ঞানীরা ঠিক কোন জায়গায় অবদান রাখছেন? স্বাগত জানিয়ে তাকে প্রথম যে প্রশ্নটা করব অধ্যাপক রায়কে, সেটা হচ্ছে যে এই যে নিউরাল নেটওয়ার্ক উচ্চারণ করছি, এমনকি ছাত্রছাত্রীরাও অতটা বুঝতে পারবে না যেহেতু সিলেবাসে নেই। এখন ব্যাপারটা হয়েছে মেশিন লার্নিং একটা কথা আছে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও ঘুরে ঘুরে আসে মেশিন লার্নিং, এই কোর্সটা করলে এত টাকা লাগবে, এটা করলে এতটা দক্ষ হওয়া যাবে ইত্যাদি। তো এই নিউরাল নেটওয়ার্ক, তার মাধ্যমে মেশিন লার্নিংকে আরও দক্ষ করে তোলা এবং সেইখানে যে মৌলিক অবদান, সেইটার জন্যই নোবেল পুরস্কারটা দেয়া হয়েছে। ওপর এটুকু আমরা বুঝেছি। এখন বাকি যদি জানতে চাই যে নিউরাল নেটওয়ার্ক নিয়ে চর্চা, তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি এখানে আছেন, পদার্থবিদ্যার ঠিক কোন জায়গাটা এটা পড়বে, একটু যদি আমাদের বুঝিয়ে বলেন। এটি খুবই সঙ্গত প্রশ্ন এবং সত্যি তো আমরা পদার্থবিদ্যার পাঠ্যপুস্তকে মস্তিষ্ক বা নিউরাল নেটওয়ার্ক নিয়ে কখন পড়ি, এটা খুবই সঙ্গত প্রশ্ন। খুব সংক্ষেপে বললে নিউরাল নেটওয়ার্ক স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স বা পরিসংখ্যানগত পদার্থবিদ্যার আওতায় পড়ে। আমরা এটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো যে এটা কেমন করে সম্ভব। আচ্ছা, আমাদের স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের বা ধরা যাক আরও একটা তার অংশ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, তার যদি পুরনো ধারণাটা বুঝি, অনেক অনেক অণু আছে, কোটি কোটি অণু আছে, তাদের একটা একটাকে ধরে ধরে বুঝতে পারবো না। কে বাবা কত দিকে ছুটছে, কে কতটা কি অবদান রাখছে তাপমাত্রায়, তাদের একটা গড় করে পরিসংখ্যান করে বোঝার চেষ্টা, এইটা আমরা বুঝতাম স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স বা ওই যে নির্দিষ্ট করে বললাম স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। এখানে ব্যাপারটা কীরকম হচ্ছে তাহলে? বাহ, আপনি সব কিছুই এত জলের মতো সোজা করে বলেন। এখন এইখানে যাওয়ার জন্য আমরা যেটা একটু পরেই আমাদের আসতে হবে, সেটা হচ্ছে যে আমরা স্পিন জিনিসটা আমাদের স্থাপন করতে হবে। আমরা জানি যে কিছু কিছু চুম্বক কিছু কিছু বস্তুকে আকর্ষণ করে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এদের আমরা ফেরোম্যাগনেট বলে থাকি। এদের দিয়ে গঠিত অনেক অ্যালয় বা মিশ্র ধাতুও ফেরোম্যাগনেটিক। এছাড়া বেশ কিছু রেয়ার আর্থ ধাতু, যা ইদানিং আজকাল খুবই চর্চায়, এরাও ফেরোম্যাগনেটিক। এখন প্রশ্ন যে ম্যাগনেটাইজেশন কিভাবে তাপমানের সাথে পরিবর্তন হয়। একটি তাপমানের নিচেই পদার্থগুলোর মধ্যে ম্যাগনেটাইজেশন দেখা যায়, কিন্তু একটি তাপমানের ওপরে সেটা দেখা যায় না। এই ব্যবহার বোঝার জন্যে আর্নস্ট আইজিং
আজ থেকে 100 বছর আগে 1925 সালে একটি মডেল দেন, যেটি পরবর্তীকালে ওনার নামই আইজিং মডেল হিসেবে বিখ্যাত হয়। এখন আপনি যে কথাটি একটু আগেই বললেন, এই আইজিং মডেল আমাদের স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের একটি, যাকে আমরা ইংরাজিতে কর্নারস্টোন বলবো। আইজিং মডেল থেকে আমরা জানতে পারি যখন সমস্ত পরমাণু স্পিন একই দিকে অভিমুখী, তখন তারা ফেরোম্যাগনেটিক স্টেটে যায়। আচ্ছা, এখানে আবার একটু ঢুকি আমাদের যাকে বলে সেই না জানা মানুষের অধিকার নিয়ে। সেটা হচ্ছে ছোটোবেলায় আমরা পড়েছি যে যদি কোনো চার্জ পার্টিকেল, ওই ধরা যাক ইলেকট্রন, ঘুরতে থাকে তাহলে সেটাও একটা ওই চৌম্বকের মতো ব্যাপার তৈরি করে চৌম্বক ক্ষেত্রে। আচ্ছা, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরলে একরকম, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে একরকম, সেইটা আমাদের ওই ক্লাস 8-9-এ পড়া আছে। তার মানে সেটাও তো সেই অর্থে ভেবে নিলে তো এটা স্পিন, কিন্তু বলের স্পিন যেটা বুঝি বলটা নিজের অক্ষের চারদিকে ঘুরছে। কঠিন ভাবনা পরমাণুর ক্ষেত্রে বা ইলেকট্রনের ক্ষেত্রে স্পিন, তবু আপনি বলছেন ব্যাপারটা ওই রকম। এবং আমাদের ওই আগের জানা অনুযায়ী সবগুলো যদি একদিকে ঘোরে তাহলে জোরদার হবে চৌম্বক ক্ষেত্রটা, এবং আপনি যেটা ধরিয়ে দিলেন আমাদের যে এই রকম চৌম্বক একটা ধারণা তৈরি করবে। একদমই তাই, খুবই সুন্দর বলেছেন। কালকেই আমি দেখছিলাম একটি সাইট, কোয়ান্টাম মেড সিম্পল, এটা ইউনিভার্সিটি অফ প্যারিসের থেকে আর কি। তো আপনি ঠিক যেভাবে বললেন, এরা অ্যানিমেশনও করে দিয়েছেন আর কি, যারা আমাদের শ্রোতা বন্ধুরা যারা দেখতে চান তারা সেখানে দেখতেই পারেন। এবং আপনি খুবই সুন্দর বলেছেন, ভালো রেফারেন্স কিন্তু, হ্যাঁ সুন্দর, কোয়ান্টাম মেড সিম্পল.com। বাহ। তারপরে এইবার যখন তাপমান বাড়ার সাথে সাথে স্পিনগুলো একটু এলোমেলো হয়ে যায়, সুতরাং তখন আর বস্তুটি ফেরোম্যাগনেটিক থাকে না, প্যারাম্যাগনেটিক স্টেটে চলে যায়। কিন্তু এ তো ম্যাগনেটাইজেশনের ব্যাপার, এর সাথে মস্তিষ্কের কি সম্পর্ক? ঠিক। এখন এখানেই প্রবেশ করেন 2024 সালের, অর্থাৎ আগের বছরের যিনি পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন, প্রফেসর জন হপফিল্ড। 80-র দশকের শুরুর দিকে উনি একটি মডেল প্রস্তাব করলেন, যেটি আক্ষরিক অর্থেই যুগান্তকারী বলা চলে। এই মডেল খুব শীঘ্রই ওনার নামে হপফিল্ড মডেল বলে বিখ্যাত হয়ে যায়। হপফিল্ড আমাদের মস্তিষ্কের মধ্যে যে নিউরন অথবা যে স্নায়ুকোষ, এইগুলির মধ্যে একটি নেটওয়ার্কের কথা ভাবলেন। এই নিউরনগুলির মধ্যে সংযোগ হতে থাকে বিভিন্ন বৈদ্যুতিক এবং রাসায়নিক সিগন্যালের মাধ্যমে। এখানে এটা বলে রাখা ভালো যে হপফিল্ডই প্রথম যে নিউরনের মডেল দিয়েছিলেন তা কিন্তু নয়। এর আগে ওয়ারেন ম্যাককিউলো বলে এক নিউরোসায়েন্টিস্ট এবং ওয়াল্টার পিটস বলে একজন লজিশিয়ান, এরাও একটি মডেল দেন 1943 সালে। এটিকে আমরা ম্যাককিউলো পিটস মডেল বলি। এটি কম্পিউটেশনাল নিউরোসায়েন্সের প্রথম মডেল, কিন্তু সেটার লিমিটেশন বা সীমাবদ্ধতা যেটা হচ্ছে, সেটা মানে বেশ কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেখানে ঢুকবো না। আচ্ছা, আপনি সীমাবদ্ধতার কথা বলছেন, আমরা তার আগে আমাদের বিস্ময়টা প্রকাশ করে নিই যে ধরুন এতদিন ধরে জেনেছি মানুষের মস্তিষ্কের মতো জটিল একটা যন্ত্র হয় না, তার মধ্যে অসংখ্য নিউরন আছে, মানে স্নায়ুকোষ যেটা আপনি বললেন, এবং সেই নিউরনের মধ্যে দিয়ে যে সংকেত প্রবাহিত হয় সেও তড়িৎ সংকেত, ইলেকট্রিক্যাল সিগন্যাল। এইবার সেইটাকে অনুকরণ করে বিজ্ঞানীরা বলা যেতে পারে ওই কম্পিউটারের মধ্যে নিয়ে আসছেন। বিস্ময় ছাড়া আর কি হতে পারে? এবং এটাও তো কথা যে নিউরন আছে তার মতো করে আমার ইলেকট্রনিকের সার্কিট আচরণ করবে, সে করানোটাও তো কঠিন। এটা তো অবশ্যই একটা সাংঘাতিক রকমের, আমরা যাকে ইংরেজিতে করেসপন্ডেন্স বলবো। এই জন্যেই এখানেই আমরা প্রফেসর হপফিল্ডের কাছে কৃতজ্ঞ যে উনি এই প্রথম নিউরনের সাথে আমরা যে আইজিং মডেলের কথা বললাম, এই ম্যাপিংটি উনি করেছিলেন। এবার এই ম্যাপিং করার লাভ এইটাই যে আমরা আইজিং মডেলের ক্ষেত্রে অনেক কিছু জানি। যখন উনি নিজের মডেলটি দিলেন, অলরেডি প্রায় 5 দশকের ওপর উত্তীর্ণ হয়ে গেছে, সুতরাং আমরা অনেক কিছুই জানি। এবার এই যে এত জ্ঞান, উনি কিন্তু এই ম্যাপিংটি করার ফলে উনি নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আইজিং মডেলের লব্ধ জ্ঞান উনি ইউজ করতে পারলেন। এখন হপফিল্ড মডেল নিয়ে বোধহয় আরেকটু জানা দরকার আমাদের শ্রোতাদের। এখানে আমাদের আরেক দিকপালের কথা মনে করতে হবে, নিউরোসায়েন্টিস্ট ডোনাল্ড হেব নিউরোসাইকোলজির জনক হিসেবে বলা যায়। 1949 নাগাদ উনি একটি বই লিখেছিলেন এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা হচ্ছে হেব রুল বা হেবিয়ান লার্নিং বলে যাকে বলা হয়। সেখানে একটি ইংরাজিতেই আমাকে কথাটা বলা ভালো, সেটা হচ্ছে নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার্ড টুগেদার। এটা যদি আমি বাংলায় বলতে চাই, যখন একটি নিউরন অন্য নিউরনকে বারবার উদ্দীপ্ত করে, তখন তাদের মাঝখানের সংযোগ বা সিন্যাপস আরও শক্তিশালী হয়। এখন প্রফেসর হপফিল্ড তার এই নিউরাল নেটওয়ার্কে
হেব্রুল প্রযোজ্য করেছিলেন। এই যেন সেই প্রতিবেশীদের মতো যারা সবাই মিলেমিশে থাকে, একটা ক্লাবের মতো গঠন করে, নিয়মিত অনুষ্ঠান করে, ফলে একে অন্যকে জানে, একে অন্যকে উৎসাহিত করে, এবং তার ফলে তাদের ক্লাবটা বেশ জোরদার হয়ে ওঠে আর কি। খুব সুন্দর বলেছেন, একদমই তাই। এই হেব্রুল কিন্তু শুরু, শেষ নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিউরাল নেটওয়ার্কের সাথে আইজিং মডেলের ম্যাপিং, যার কথা একটু আগেই বললাম। এই প্রসঙ্গে প্রফেসর হপফিল্ড অনেকবার বেল ল্যাবসে তার সহকর্মী ফিলিপ ওয়ারেন অ্যান্ডারসন, যিনি নিজেও আরেকজন নোবেল লরিয়েট, ওনার কাছে বারবার কৃতজ্ঞতা স্বীকার করেছেন। এখানে উল্লেখযোগ্য যে দুটি নিউরন নিজেদের মধ্যে যে সংকেত আদান প্রদান করে, নিউরন 1 নিউরন 2-কে যে সংকেত দেয়, নিউরন 2 কিন্তু নিউরন 1-কে সেই সংকেত নাও দিতে পারে। কিন্তু প্রফেসর হপফিল্ড এখানে একটি সরলীকরণ আনলেন। উনি বললেন যে নিউরন 1 নিউরন 2-কে যে সিগন্যাল দেয়, নিউরন 2ও নিউরন 1-কে সেই সিগন্যাল দেবে। এবার এই সরলীকরণের কিন্তু অসীম গুরুত্ব। এইটা গ্যারেন্টি করে যে আমাদের নিউরাল নেটওয়ার্কটি মিনিমাম এনার্জি স্টেটে যাবে। আইজিং মডেলে আমরা এনার্জি নির্ধারণ করি, নিউরাল নেটওয়ার্কেও এইগুলি করার ফলে আমরা মিনিমাম এনার্জিতে যেতে বাধ্য, এবং সেইখানেই নিউরাল নেটওয়ার্ক কোনো একটি প্যাটার্ন স্টোর করে রাখে। এটাও খুব আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করে আর কি, যে এই যে মিনিমাম এনার্জি স্টেট আমরা পৃথিবীতে জানি, সেই সব থেকে সুস্থিত যে সব থেকে কম শক্তি নিয়ে আছে। মানে এমনিতে যদি ভাবা যায় একটা লোক খুব রেগে আছে, সে সুস্থিত নেই, হ্যাঁ, তার মাথার মধ্যে মানে উষ্ণতা বেড়ে যাচ্ছে আর কি। তেমনই একটা জিনিস যেটা অনেক উপরে আছে, উপরের তলায় আছে, একটা বল যদি থাকে, সেটা অতটা সুস্থিত নয়, যদি সেটা একেবারে নিচের তলায় নেমে আসে বেশি সুস্থিত। তার মানে এনার্জি কম হলে ব্যাপারটা অনেক অর্গানাইজড, এবং আপনি যে জায়গাটার দিকে নিয়ে যাচ্ছেন, যে নিউরনের জায়গা বা নিউরন থেকে অনুকরণ হয়ে আমাদের এই ইলেকট্রনিক সার্কিটের জায়গা, তথ্যের আদান প্রদানের জায়গা, সেখানে যত বেশি এনার্জি কম হবে এই নিউরনই বলি, নিউরন সংযোগগুলোর, তত তারা সুস্থিত হবে, তত তারা ভালো কাজ করতে পারবে। আচ্ছা, এইখানে যদি একটা জিজ্ঞাসা করতে পারি, মানে বিজ্ঞানীদের কাছে এই জিজ্ঞাসা করার সুযোগটা পাওয়া যায়, নিউরনের মতো করে করছি, কিন্তু নিউরন তো নাম দিইনি, ঐতিহাসিকভাবে একটা নাম এসেছিল পারসেপ্ট্রন, তো সেইটা কি এখনো চলে, বা সেই আলোচনাটা চলে? পারসেপ্ট্রন এখনো চলে, এবং এখানে এলিজাবেথ গার্ডেনার নামে আরেকজন সায়েন্টিস্ট, ওনার কথা আমাদের স্মরণ করতে হবে। এটি খুবই সুন্দর প্রশ্ন। পারসেপ্ট্রন নিয়ে এখনো, মানে যেটা আমরা একটু অ্যাডভান্সড গবেষণায়, মানে যেটা আমরা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স অফ ডিসঅর্ডার্ড সিস্টেমস বলি, সেখানে এখনো পারসেপ্ট্রন নিয়ে খুবই কৌতূহল আছে, যথেষ্ট গবেষণা হয়, এবং একটি গবেষণার খুবই, মানে আমরা যাকে ইংরেজিতে ফ্রন্টিয়ার বলবো। কিন্তু সেখানে অঙ্কটি যেহেতু এতটা জটিল, আমি আর সেইখানে ঢুকতে পারলাম না। তবে হ্যাঁ, আপনার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ, পারসেপ্ট্রন এখনো রেলিভেন্ট। তাহলে এই যে হপফিল্ডের কথায় আমরা আসছি, সেই জায়গাটায় তিনি যেভাবে সাজাচ্ছেন, বা বলা যায় সাজানোর গণিতটাকে বা পদার্থবিজ্ঞানটাকে বুঝতে চাইছেন, সেইটা আমাদের কোন জায়গায় পৌঁছে দিল, এটাও একটা সরলীকরণ করে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, একটু আগেই আমরা বললাম যে নিউরাল নেটওয়ার্কটি নিজের মিনিমাম এনার্জি স্টেটে চলে গেছে, এবং সেখানেই প্যাটার্নটা স্টোর হয়ে আছে, কোনো একটি প্যাটার্ন। এবার এইটাই কিন্তু মেশিন লার্নিংয়ের লার্নিং, এইটাই মেশিন লার্নিংয়ের প্রথম স্টেপ। এইটার ওপরেই আমাদের 2024 সালে যিনি আরেকজন নোবেল প্রাইজ পেয়েছিলেন, জেফ্রি হিন্টন, এইটার ওপরেই উনি নিজের একটি মডেল দেন 1985 নাগাদ। এটাকে নাম দেন উনি বোল্টজম্যান মেশিন। বোল্টজম্যান মেশিন হলো এক ধরনের কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক, যা মূলত স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের ধারণার ওপরেই ভিত্তি করে তৈরি। এটি একটি জেনারেটিভ মডেল, এবং ডেটার ভেতরের বিন্যাস বা প্যাটার্ন নিজে থেকেই শিখতে পারে। এবার এইটি কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, এই জেনারেটিভ কথাটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার গতকালই আমি এক খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে গল্প করছিলাম ঠিক এই ব্যাপারটি নিয়ে। ওনার ওই বিষয়ে অত্যন্ত কৌতূহল, তার কারণ হচ্ছে যে ওনার বিষয়ে কিন্তু এই জেনারেটিভ ব্যাপারটা খুবই প্রভাব ফেলবে। সত্যি কথা বলতে, যে কোন বিষয়ে ফেলবে না, এটাই কিন্তু আসল প্রশ্ন। তার কারণ আপনি যে বিষয়ের কথাই ভাবুন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, সুরক্ষা, যেদিকেই ভাবুক, এমনকি সঙ্গীত রচনা বা ছবি আঁকা বা সিনেমা বানানো, এখানেও কিন্তু জেনারেটিভ এই যে ব্যাপারটি, সেটা তার প্রভাব ফেলবে। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আমরা কথা বলছি বসু বিজ্ঞান মন্দিরের অধ্যাপক সৌমেন রায়ের সঙ্গে, এবং আমাদের আলোচনা যেখানে নিবদ্ধ হয়েছে সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, আমাদের মাথার বা বলা যায় গোটা শরীরের স্নায়ুতন্ত্রের
একটা প্রতিরূপ আমরা তুলে আনছি ইলেকট্রনিক সার্কিটে। সেইভাবেই আমাদের কম্পিউটার এগিয়েছে, সেইভাবেই এসেছে বা সেই পথেই এসেছে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা। কথা বলতে বলতে আমরা সেই জায়গায় চলে এসেছি যেখানে ধরুন আমাদের চেনা যে কথাটা চ্যাট জিপিটি, এখন এই জি এর মধ্যে একটা জেনারেটিভ কথা লুকিয়ে আছে। জেনারেট আমরা সবাই জানি, ইংরেজি যারা একটু বুঝি, যে জেনারেট মানে তৈরি করা, নতুন করে ক্রিয়েট করা। তার মানে ওই বর্তনী ইলেকট্রনিক সার্কিট বা ওই সিস্টেমটা শুধু আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে বসে থাকছে না, বা শুধুমাত্র আপনি যেটুকু বলেছেন সেটুকু করছে না, সে নিজে থেকে অনেক কিছু তৈরি করছে, জেনারেট করে দিচ্ছে। আপনার একটা সামান্য হিন্ট পেলে সে একটা ছবি তৈরি করে দিচ্ছে, সে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছে। সেই জন্য জেনারেটিভ। আর সেই জেনারেটিভের জায়গায় অধ্যাপক রায় আমাদের বলছেন আজকের পৃথিবীতে সেটা কত গুরুত্বপূর্ণ, বিজ্ঞানীরাও সেটাকে মান্যতা না দিয়ে পারছেন না। অধ্যাপক রায়। হ্যাঁ, এবার ফিরে আসি আমরা আমাদের নিউরাল নেটওয়ার্ক এবং বোল্টজম্যান ডিস্ট্রিবিউশনের কথা, এবং যেটি জেনারেটিভ নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে প্রথমে আমরা এই বোল্টজম্যান মেশিনের গঠনটি একটু খুঁটিয়ে দেখি। এখানে আমরা কিছু লেয়ারের কথা ভাবতে পারি বা স্তরের কথা ভাবতে পারি, যেখানে প্রত্যেকটি স্তর নিউরন দিয়ে গঠিত। লেয়ার প্রধানত দু ধরনের হয়, মানে আমরা এখন এই বোল্টজম্যান মেশিনের কনটেক্সটে ভাবছি। এবার প্রথমেই যাকে বলে ভিজিবল লেয়ার বা দৃশ্যমান স্তর, তার মাধ্যমে আমরা ইনপুট দিই। এরপর আছে কিছু হিডেন লেয়ার বা লুকোনো স্তর, যেগুলো ডেটার মধ্যবর্তী জটিল সম্পর্কগুলো বুঝতে আমাদের সাহায্য করে। এখানে প্রতিটি লেয়ারের নিউরন পরবর্তী লেয়ারের নিউরনের সঙ্গে যুক্ত থাকে, যা থেকে একটি নেটওয়ার্ক বা জালিকার মতো জিনিস তৈরি হয়। যে কোনো দুটি নিউরনের মধ্যে সংযোগ তাদের মধ্যে ওয়েট দিয়ে নির্ধারিত হয়। বাংলায় একে ভার বলা চলে, কিন্তু আমরা ওয়েট কথাটি ইউজ করব, যেখানে ওয়েট মানে ইংরাজিতে সিন্যাপটিক এফিসিয়েন্সি, অর্থাৎ সিন্যাপটিক কার্যকারিতা, এই কথাটি ব্যবহার করা হয়। এখন এই ওয়েট ব্যাপারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মডেলটি বোল্টজম্যান শক্তি বন্টন সূত্র অর্থাৎ বোল্টজম্যান ডিস্ট্রিবিউশনের ওপর ভিত্তি করে চলে। এই জটিল অঙ্কে তো আর আমরা এই মুহূর্তে যাব না, তবে হপফিল্ড মডেলের মতোই এর মূল কাজ হলো সিস্টেমের এনার্জি কমানো। মেশিনটি যখন কোনো নতুন ডেটা শেখে, তখন সে তার ওয়েট এমনভাবে পরিবর্তন করে যাতে পুরনো সিস্টেমের এনার্জি সর্বনিম্ন হয়। কম শক্তির স্টেট মানে হলো মডেলটি ডেটার প্যাটার্নটিকে সঠিকভাবে বুঝতে পেরেছে। বেশ, তো এই যে আবার ফিরে এলাম আমরা সেই কম শক্তির জায়গায়, যে আগে ছটফট করছে বোঝার জন্য ক্রমাগত সংযোগ তৈরি হচ্ছে, ওই যেমন স্নায়ু কোষের একটার সঙ্গে আরেকটার হয়, যতক্ষণ না সে সামনের মানুষটাকে বুঝতে পারে বা সামনের বিপদটাকে বুঝতে পারে, তেমনই বোঝার জন্য ছটফট করছে ওই আমাদের ওখানকার নিউরনরা, ইলেকট্রনিক সার্কিটের নিউরনরা। তখন তাদের এনার্জি খুব বেশি। আলটিমেটলি যখন তারা বুঝতে পারলো এবং আন্তঃসম্পর্কটা নিবিড় হয়ে এলো, তখন আস্তে 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 শক্তি স্তর নেমে এলো, এবং সেইখানটা বোঝা গেল যে ক্যাপচার করেছে, যে প্রবলেমটা তাকে দেওয়া হয়েছে সে ক্যাপচার করতে পেরেছে। তো হপফিল্ডের অবদান এবং আস্তে 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 আপনি যে জায়গাটা নিয়ে এলেন আমাদের বোল্টজম্যান মেশিন, সেইটাই হচ্ছে মূল জায়গা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে যদি খুব সাধারণ একটা ব্যাপারে আমরা যেতে চাই, যে আমরা যেদিকে এইম করছি, যেদিকে আমাদের লক্ষ্য, সেই জায়গাটা অর্জন কি আমরা এর মাধ্যমে করেছি, নাকি লক্ষ্যটা আরও অনেক বেশি, এটা একটা মধ্যেকার ধাপ মাত্র? আপনার নিজের কি মনে হয় বিজ্ঞানী হিসাবে? হ্যাঁ, এখানে যেটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে, মানে ইংরাজিতে বললে যেটা আমরা বলবো কম্পিউটেশনাল রিসোর্স। এখন এইটা দিনকে দিন আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, এবং কম্পিউটেশনাল রিসোর্স যত বাড়তে থাকবে, আমরা কিন্তু এই জেনারেটিভ ব্যাপারটা বা আরও নতুন নতুন এই যে জেনারেশনগুলো, এটা আপনি ছবি আঁকাই বলুন বা সিনেমা করা বলুন, এটা কিন্তু সম্ভব হয়ে উঠবে আস্তে আস্তে। বেশ, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে হলিউড থেকে শুরু করে বলিউডে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে প্রাথমিকভাবে এআই ব্যবহার করে, তারপরে সেটাকে আরও মানবিক একটা ছোঁয়া লাগিয়ে আরও বাস্তবানুক করে তুলছেন হচ্ছে আমাদের যারা পেশাদার স্ক্রিপ্ট রাইটাররা। তো সেইটা ছবির ক্ষেত্রে এমনকি দেখা যাচ্ছে, স্টেবল ডিফিউশন ব্যবহার করা হচ্ছে এইসব ক্ষেত্রে। তো এগুলো টুল আর কি, এগুলো ব্যবহার করে করা হচ্ছে। তো আমরা যদি আমাদের বলি যে এই অনুষ্ঠান থেকে বা এই সাক্ষাৎকার থেকে আমাদের টেক অ্যাওয়েটা কী থাকবে, আমরা কি নিয়ে যেতে পারছি, কি ভাবনা, যে এই যে বিজ্ঞানীরা এমনকি শুধু তো পদার্থবিজ্ঞানে না, রসায়নেও পেয়ে গেছে নোবেল পুরস্কার, এবং সেটাও হচ্ছে সেই এআই এর সঙ্গে যুক্ত, নিউরাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, সেখানে প্রোটিনের ভাঁজ কিভাবে হয় তার রহস্য বোঝার
জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তো আমাদের টেকআওয়েটা কি থাকবে, যে এই যে স্নায়ুতন্ত্রকে অনুকরণ করে আমাদের বানানো, এইটা কি ধরনের কাজ বলে বিবেচিত হওয়া উচিত? আপনি কি মনে করেন? হ্যাঁ, যদি টেকআওয়ে একটি কথায় আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যুগান্তকারী। এবং এই যে আপনি যেটা খুব সুন্দরভাবে বললেন 2024-এর যে কেমিস্ট্রি নোবেল প্রাইজ, সেখানে অ্যালফা ফোল্ডের জন্য দেওয়া হয়েছিল। এবার এর ফলে যেটা আমরা এক্সপেরিমেন্টালি আগে অনেক প্রোটিনের স্ট্রাকচার বার করতাম, সেটির কিন্তু আর দরকার ইমিডিয়েটলি আমাদের পড়ে না। এখন আমরা অ্যালফা ফোল্ডের মাধ্যমেই কিন্তু প্রাথমিক স্ট্রাকচারটা বার করে ফেলতে পারি। হ্যাঁ, তারপর তো আমাদের এক্সপেরিমেন্টে সেটা দেখতেই হবে, কিন্তু এইটাও আগে আমরা পারতাম না। এবং এই যে এই অ্যালফা ফোল্ডের ফলে কত যে সহস্র প্রোটিন, যা স্ট্রাকচার আমরা জানতাম না, সেটা আজ আমাদের হাতের মুঠোয়। এবার তার ফলে নতুন ওষুধ আবিষ্কার বা এইরকম ধরনের জিনিস, এগুলো আগের থেকে আজকের দিনে অনেক বেশি সহজলভ্য। এ তো গেল একদিকের কথা। বাকি আপনি যেটি বললেন এখন যে নতুন ছবি বানানো, বা যেগুলো একটু আগেই আমরা বলছিলাম, শিক্ষা, সুরক্ষা, আইন, আমার তো মনে হয় ভারতের কথা যদি আমরা ভাবি তাহলে আইন বা জুডিশিয়ারিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে, এবং সেটা আমরা খুবই সুফল পাবো এটা করলে। এছাড়া কিন্তু একটা জায়গায় আমাদের মনে রাখতে হবে, কেননা এগুলো সব আমরা সুফলের কথা বললাম, কিছু কুফলের কথাও আমাদের মাথায় রাখতে হবে। কেননা শ্রোতারা ডিপফেক কথাটির কথা শুনেছেন। এখানে এই যে জেনারেটিভ মেশিন লার্নিং এর প্রয়োগ করে কিছু ভিডিও বানানো যায় যেটি অরিজিনালি ছিল না, এবং সেগুলোকে তো অপব্যবহারও করা যায়। একেবারে কোনো একজন নামী নায়ক বা নায়িকা, তার একটা উদ্ভট ছবি তৈরি করে ফেলা হলো, তিনি যা করেননি কোনোদিন, সেরকম কাজ তাকে করতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এমনও হবে নায়ক নায়িকা কেন, আপনার বা আমার নামেও Exactly. দু একদিন পরে ভিডিও করাটা খুবই সহজ হবে। এখন এই নিয়ে তো আমাদের খুব সাবধান থাকতেই হবে, কিন্তু তার ফলে তো আর আমরা সুফলগুলো ভুলে যেতে পারি না। এখন বিজ্ঞানের যে কোনো প্রযুক্তি নিয়েই এই কথাটি প্রযোজ্য, বিপদটা যে থেকে যায়। ভালো আছে খারাপও আছে, এগুলো সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। ঠিক। শ্রোতা বন্ধুরা, একটা জিনিস আমরা সবসময় বলি যে আধুনিক বিজ্ঞানের যে সব স্তরগুলো, সেগুলো দেখে বিস্মিত হওয়া চলে, তার ভেতরে না ঢোকাই ভালো, এরকম একটা ধারণা কিন্তু আছে। এমনকি বাড়িতে যেখানে পুত্র বা কন্যা পড়াশোনা করছে বিজ্ঞানের একেবারে, যাকে আপনি বললেন ফ্রন্টিয়ার এরিয়া, একেবারে সীমান্তবর্তী এলাকায়, সব থেকে অগ্রসর জায়গাটায় তারা পড়াশোনা করছে, সেখানেও কিন্তু বাবা মা পিসি কাকা আগ্রহ নিতে যাচ্ছে না। তার কারণ তারা মনে করেন যে এটা বোঝা যায় না। কিন্তু তাই কি হওয়া উচিত? বিজ্ঞানের এত কাজ যা জনগণের করের টাকায় আমরা করছি, সেটা মানুষকে বোঝানো হবে না বা বোঝানো যাবে না, এটা কে বলেছে? তাই সবসময় আকাশবাণীর মতো প্রতিষ্ঠান চেষ্টা করে বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করে এই জিনিসগুলো বোঝানোর। এবং যে নিউরাল নেটওয়ার্ক শুনলে ব্ল্যাক বক্সের মতো মনে হয়, শুধু একটা তার ঢুকছে আর একটা তার বেরিয়ে আছে, সেটাকেও যে ব্যাখ্যা করা যায়, সেটাও যে আমাদের বোঝার মতো একটা জায়গায় আনা যায়, সে চেষ্টাটা আমরা করি। আজকে অধ্যাপক সৌমেন রায় এসেছেন বসু বিজ্ঞান মন্দির থেকে। তিনি এ বিষয়ে কাজ করছেন, তিনি তার অভিজ্ঞতা থেকে এবং তার পড়াশুনো থেকে আমাদের বোঝালেন। এ ব্যাপারে আরও অনুষ্ঠান আমরা করতে পারি, তবে তার জন্য দরকার আপনাদের কৌতূহলের প্রকাশ। ঠিক কতটা জানতে আগ্রহ হচ্ছে, এটুকু যদি আন্দাজ পেতে পারি আমরা, তাহলে কিন্তু আরও ভালো হয়। আজকে অধ্যাপক রায়কে ধন্যবাদ জানিয়ে শেষ করব অনুষ্ঠান। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।